মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। প্লিজ জোর করিস না। ওই রকম অজগাগঞ্জে গিয়ে থাকা আর জেলে থাকার মধ্যে কোনো ডিফারেন্সই নেই। আরে তোর এটা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুই ভুলে যাচ্ছিস আমরা এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করছি না। তাহলে হোয়াই শুড আই? ওটা গেলেই বুঝবি। আর রিলেশনশিপটা কি জিনিস সেটা ওখানে গেলেই বুঝতে পারবি। শরৎকাল চলে এসেছে। লোকে যতই বলুক দূষণ বেড়ে যাওয়াতে ঋতু পরিবর্তনের সময়গুলো বদলে যাচ্ছে, তবুও বাঙালি ঠিকই বুঝতে পারে তাদের মায়ের আগমনী বার্তা। মায়ের শরীরের এক আলাদাই সুগন্ধি থাকে, যা তার সন্তানরা ঠিকই চিনে ফেলে। এই একটা জিনিসেরই কোনো বিকল্প নেই। যাই হোক, আমরা প্রত্যেক বছর আপনাদের এক এক রকম বাড়ির ঘটনা বলি, যাকে আপনারা গল্প বলেন। আসলে ঘটে যাওয়া ঘটনা তো গল্পই, তবে এটা একটু অন্যরকম। বসু পরিবারের পুজো এবছর 100 বছর পূর্তি, তাই মাতামাতিটাও অনেক বেশি। পাড়ার সবচেয়ে পুরনো, শোনা যায় বিবেকানন্দই নাকি এই পুজোর প্রস্তাব দিয়েছিলেন। তবে মারবো কানের গোড়ায় এক চাটি, হারামজাদা কোথাকার। তুমি করলে দোষ নেই না? আমার বেলা যত অত্যাচার এ হাম কাভি নেই होने देगा। আরে যা যা, আমি যেটা বললাম ওইটাই হবে, দ্যাটস ফাইনাল। উদয় আর চয়ন এই বসু পরিবারের এই প্রজন্মের দাদা ভাই। উদয় পারিবারিক ব্যবসায় থাকে আর চয়ন এই কলেজে উঠেছে। বাকি গল্পটা না হয় পরে শুনবেন। আগে চলুন আমাদের বাড়ির অতিথিকে আগে স্বাগত জানাই। বাড়ির সামনে গাড়ি এসে থামল। বাইরে থেকে উদয় আর চয়নের ঝগড়ার হালকা করে আওয়াজ আসছে। মিঠি একটু অবাক হয়ে দীপ্তর দিকে তাকালো। আমার জেঠু তো দাদা আর আমার ভাইয়ের মধ্যে খাবার নিয়ে ঝগড়া হচ্ছে। পুজোয় কি ভোগের মেনু হবে সেটা নিয়ে। সিরিয়াসলি? এই সামান্য ব্যাপার নিয়ে? ও মাই গড, কি করে যে কাটবে। আমি তোমায় চ্যালেঞ্জ করছি, পুজোর শেষে ফিরে যাওয়ার সময় তোমার মন কেমন করতে বাধ্য। এই তুমি আর তুমি থাকবে না। আর যদি তুমি তোমার চ্যালেঞ্জ হেরে যাও? তাহলে তুমি যেটা চাইছিলে সেটা, আমাদের সম্পর্কের ইতি। আর জিতলে? কথাটা শেষ হতে না হতেই, আয় রে ছোট, তাড়াতাড়ি আয়, ছেলেটা বাইরে ওয়েট করছে। হ্যাঁ দিদি। রতন জলদি আয়, ব্যাগগুলো নিয়ে যেতে হবে তো। আপনারা ভাবছেন উদয় আর চয়ন কোথায়, তাই তো? ওরা এখনো লড়াই করছে, ওই দাদা ভাইয়ের মধ্যে যেমন হয় আর কি। আপনপুর জায়গাটা বড্ড অন্যরকম। কেন বললাম, তার পরিচয় এই কিছুক্ষণের মধ্যেই পাবেন। আহারে, ছেলেটার মুখটা একদম শুকিয়ে গেছে। হবে না, যা গরম পড়েছে। হ্যাঁ রে দীপ, এই তোর বন্ধু যার কথা বলেছিলিস। দীপ্ত আর মিঠি গাড়ি থেকে নেমে এসে দুই মাকে প্রণাম করল। দুজনে তাদের ছেলের থুতনি ধরে চুমু খেল। এমন স্নেহভরা আদর একমাত্র এই বাঙালি বাড়িতেই হতে পারে। এসো মা, এসো এসো। প্রথমবার এলে আমাদের বাড়িতে, লজ্জা করে থেকো না, নিজের মতন করে থাকো। এসো মা, আমি হলাম তোমার বন্ধুর মা, সবাই আমায় ছোট মা বলে ডাকে, আর তুমিও তাই দেখো। সবাই বাড়ির মধ্যে ঢুকতেই উদয় আর চয়ন উঠোনে বেরিয়ে। দেখেই বোঝা যাচ্ছে যুদ্ধ এখন হাতাহাতি ছেড়ে ঠান্ডা যুদ্ধে পরিণত হয়েছে। উদয় আর চয়ন দীপ্তকে দেখেই দাঁড়িয়ে গেল, আর পলকের মধ্যেই যেন সব ভুলে দুইজনে ঝাঁপিয়ে পড়ল। আরে ভাই, কতদিন পর। আরে দাদা রে, কতদিন পর এলি রে। ভগবান তোকে আমার জন্যই পাঠিয়েছে রে ভাই। অন্যায়ের বিচার কর। আয় আয় আয়, গলায় আয়। বাপরে কি গন্ধ। এই চান টান করিস না নাকি? আমি জানি দাদা, তোকে দেখে বুঝতে পারি পৃথিবীর বুক থেকে এখনো ভালো মানুষ মরে যায়নি রে।
অসুর বিনাশে হাতে অস্ত্র ধর ভাই, হাতে অস্ত্র ধর। চয়নের দিকে এক পলক দেখে নিয়েই আবার শুরু করলো। এই পাপিকে শাস্তি দে। চল হরিদার দোকানে দুটো চপ আর মিটিংটা সেরে আসি। কথাগুলো বলেই উদয় আর চয়ন দীপ্তকে এক প্রকার জোর করে তুলে নিয়ে চলে গেল। মিঠি, বড় মা আর ছোট মা শুধু দেখলো 4 চাকাটা স্টার্ট দিয়ে ওরা বেরিয়ে চলে গেল। দেখো এদের কাণ্ড, বাচ্চাদের থেকে অধম, এরা কেবল হাতে পায়েই বড় হয়েছে। চলো তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। মিঠি শুধু ভাবছে পরিবারটা কতটা অদ্ভুত। এখনো পৃথিবীতে এমন বাড়ি আছে যেখানে ভাইয়ে ভাইয়ে এত ভাব ভালোবাসা। তবু মনে মনে ভাবলো এটা সম্ভবই নয়, নিশ্চয়ই লোক দেখানি। বসু বাড়িটা অনেকটা ছড়ানো, পুরনো দিনের খড়খড়ি দেওয়া জানালা, পুরনো দিনের ড্রেসিং টেবিল। এক জায়গায় দেখতে পেল শিকের পর্দা ঝুলছে, মোটা মোটা থাম। শিকের পর্দা দেখে নিজের মনের মধ্যেই ভাবল, এই তো বাবা, বাইরে আধুনিক, ভিতরে মেয়েদের পর্দার আড়ালে রাখার সেই মানধাত্তার আমলের নিয়ম। অবশেষে মিঠি তার জন্য নির্ধারিত ঘরে এসে ঢুকল। তার লাগেজ আগেই পৌঁছে গেছে ঘরে। আমি পাশের ঘরেই থাকি, তোমার যদি একা লাগে চলে এসো। তুমি বিশ্রাম নাও, আমি কিছুক্ষণ পর আসছি। ওরা চলে যেতেই সাবেকি খাটের ওপর ধপ করে বসে পড়ল মিঠি। উফ বাবারে, আর পাচ্ছি না। এই কদিন নির্ঘাত কি বোরিং কাটবে। এখানে যে কেন এলি মিঠি? পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল মিঠি। বেশিক্ষণ নয়, ওই 8 ঘন্টা মতো। ঘুমটা ভাঙল পাখির ডাকে। বিছানায় উঠে বসতেই দেখল ওর জামাগুলো গুছিয়ে আলমারিতে রাখছে দীপ্ত। ও তুই কখন কখন এলি? এই তো জাস্ট দেখলাম ঘুমোচ্ছিস, তাই আর। ঘরে উদয় একটা ট্রেতে করে মালপোয়া আর মনোহরা নিয়ে ঢুকলো। বলছি ঝগড়াটা একটু পরে করিলে হইতো না? চার মন্ডা মিঠাই নিয়ে ঢুকিয়া পড়িলাম বিরক্ত করার জন্যে। আগে খেয়ে নাও, কারণ আমারও তো খিদে পেয়েছে। বেশ রসিক মানুষ উদয়, জীবনকে উপভোগ করার কোনো সুযোগই মিস করে না। উদয় চলে গেলে মিঠি বলল, বেশ মানুষটা হাসি খুশি, ভগবান মনে হয় ওকে সব আনন্দ ঢেলেই দিয়েছে। আর নিজেকে দেখ একবার, কবেকার ঘটনাটা নিয়ে এখনো ভয় থাকিস। মিঠির মুখে আচমকায় যেন অমাবস্যার অন্ধকার নেমে এলো। খাট থেকে নেমে এগিয়ে গেল উত্তরের জানালার দিকে। জানালার রেলিং ধরে বলল, তুই বুঝবি না, মেয়ে হলে বুঝতিস। বাবা মা ডিভোর্স হওয়ার যে কষ্টটা, সেটা ছেলে মেয়ে দেখে না। অন্তত আনন্দ, দুঃখ, বেদনা জেন্ডার দেখে হয় না। তোকে হোস্টেলে মানুষ হতে হয়েছে, কিন্তু তুই কি খারাপ আছিস? দোষ বলতে একটাই, তুই বিশ্বাস করতে ভয় পাস। আরও আছে। বল। সবকিছু সবাইকে বলা যায় না, কিছু জিনিস নিজের মধ্যেও রাখতে হয়। এই যে আমার দাদাটাকে দেখলি এসে থেকে, যে এত আমোদ আহ্লাদ নিয়ে থাকে, তার বিয়ের দিন সকালে তারই 15 বছরের প্রেমিকা রিয়া, আমাদের রিয়াদি, কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। মিঠি বিস্ময়ে ফিরে তাকালো দীপ্তর দিকে। তার চোখে মুখে যেন বিহ্বলতা। কি বলছিস? তাহলেই বল, কি যন্ত্রণায় আছে মানুষটা, কিন্তু মনটা শক্ত রেখেছে আমাদের জন্য। মিঠি আর কিছু বলল না। দীপ্তর ডাক এসেছে নিচ থেকে, ওকে চলে যেতে হলো। তবু মিঠি নিজের অতীত থেকে বেরোতে পারছে না। সে যে চেষ্টা করেনি তা নয়, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যা কখনো কাউকে বলা যায় না। দুপুরে খাবার ছিল দেখার মতন। কি ছিল না! লাল শাক, আলু ভাজা, বরবটি ভাজা, ভাত, মুসুর ডাল, পমফ্রেট ফ্রাই, চাটনি। খাবার ঘরেই আলাপ হলো দীপ্তর বাবা ও জেঠুর সাথে। খুব রসিক মানুষ ওরা।
দীপ্তকে নিয়ে জেঠু বলল, এদের 3 ভাইয়ের মধ্যে যেমন ভাব তেমনি ঝগড়া মারপিট। এমন দিনও গেছে উদয় মার খাচ্ছে তোমার বড় মার কাছে, অন্যদিকে দীপ্তও মার খাচ্ছে ছোট বউর হাতে। রাতে নিজের ডায়েরি নিয়ে বসলো মিঠি। তার ভাবতেও অবাক লাগে যে এমন বাড়িও আছে যেখানে সবাই মিলেমিশে থাকে। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল মিঠির মধ্যে। লিখতে লিখতে নিজের ঘর থেকে বেরিয়ে উঠোনের দিকের বারান্দায় দাঁড়িয়ে দেখল সকালে খেতে যাওয়ার আগে ঠাকুরের কাজ করতে যাকে দেখেছে সেই এত রাতেও কাজ করছে, আর তার পাশে বসে আছে চয়ন। মিঠি নিচে নেমে এলো ঠাকুর দালানে। একটা হলুদ রঙের বাল্ব জ্বলছে, চয়নের হাতে ড্রয়িং খাতা, ও স্কেচ করছে। আরে দিদি, এত রাতে ঘুম আসছে না? মিঠি একটা মোড়া টেনে এনে চয়নের পাশে বসলো। না, তা নয়, হঠাৎ তোমাকে দেখতে পেয়ে এলাম। তুমি খুব সুন্দর স্কেচ করতে পারো তো। ওই আর কি, দীপ্তদা আরো ভালো আঁকে। মিঠি একটু অবাক হয়েই বলল, ও রিয়েলি? এ বাবা, তুমি জানো না? ও ওই রকমই, কাউকে নিজের প্রতিভাটা বলেই না। আচ্ছা, কাল সকালে তৈরি থেকো, পুকুরে মাছ ধরা হবে, আর কিছু মাছ হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। ওটাও কিন্তু মজার। মিঠি উঠল না। বুঝতে পারল রাতে তার আর ঘুম হবে না। তবে এটাই কি পুজো? একেই কি বলে পুজোর উত্তেজনা? সে তো এতদিন জানতো পুজো তার কাছে শাস্তি। কোনো বছর বাবার সাথে, আবার কোনো বছর মায়ের সাথে ঠাকুর দেখা, আর তাদের নতুন সংসারে অযাচিত অতিথির মতো থাকা। হোস্টেলে যখন বন্ধুরা পুজোর পর গল্প করত, সে দূরে আড়ালে লুকিয়ে থাকত আর মাঝে মাঝে কাঁদত। সামনে মায়ের বিগ্রহ তৈরি হচ্ছে। কি নিষ্ঠা, ভালোবাসা আর শ্রদ্ধা! একে কি আত্মপূজা বলে? সকালবেলা দীপ্তর বাবার সঙ্গে চয়নকে সঙ্গে নিয়ে মাছ ধরা দেখতে গেল। হাটে গিয়ে বিক্রি দেখে এলো। বাড়িতে এসে দেখে জেঠু নারকেল কুড়ছে। কি নারকেল করতে পারিস? আগে তো কোনোদিন করিনি, তবে ট্রাই করে দেখতে পারি। কথাটা দীপ্তর মা রান্নাঘর থেকে শুনতে পেলেন। তিনি বেরিয়ে এসে বললেন, এই, তোকে ওইসব কিছু করতে হবে না, তুই এদিকে আয়, এখানে লুচি ভাজা হচ্ছে, যা দিয়ে আয়। দীপ্ত, উদয় আর চয়ন একসাথে খেতে বসেছে। সবাইকে সে এক এক করে পরিবেশন করলো। চয়ন খেতে খেতে বলল, দিদি, রেডিওটা সারাতে যাবে? কেন? আরে কালকে মহালয়া না, আরও অনেক কিছু জানতে পারবে। তুমি গিয়েই দেখো, মহালয়ার আনন্দটাও বগল দাবা করে আনতে পারবে। মিঠি বুঝে উঠতে না পারলেও দীপ্ত শুধু একটু হাসল, কিন্তু কিছু বলল না। আর উদয় বের হলো ওদের গাড়িতে করে। যেতে যেতে উদয় বলল, আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কুড়াকুড় বাদ দিবে এসেছে। জানিস তো, আমি আর দীপ্ত যখনই বেরোই আমাদের গাড়িতে শুধু গানের লড়াই চলে, জানিস তো। কি বলবো তোকে। তো বল, কেমন লাগছে? যতটা ভেবেছিলাম তার থেকে তো ভালোই। তাহলে ওই রকম দূরে দূরে থাকিস কেন বাবা? তোকে তো দেখে মনে হয় তুই একটু কিন্তু বেশি করিস, কেন বলতো? মিঠি নীরব, কি বলবে বুঝে উঠতে পারছে না। পরিস্থিতি হালকা করতে উদয় বলল, জানিস, আমাদের বাড়িতে বিপ্লবীরা তাদের মিটিং সারত, আর ঠাকুমার শ্বশুর শাশুড়ি আড়াল থেকে তাদেরকে মত দিত যে কীভাবে কি করা যায় না করা যায়। এটা জম্পেশ ব্যাপার হতো, জানিস তো। তখন ওরা বাড়ি ফিরে এলো। এসে সে চয়ন মারফত জানতে পারল দীপ্ত ছাদে। সেও গেল সেখানে। দীপ্ত আর উদয় সিগারেট খাচ্ছে, আর কিছু আলোচনা হচ্ছিল, যেটা ওকে দেখে থেমে গেল। আরে তোমরা এখানে কি করছো? এই পুজোয় কি কি অনুষ্ঠান হবে তার প্ল্যান করছি। নাচ করবি? নাচ আগে তো কোনোদিন করিনি, আর স্কুলের ফাংশনেও কোনোদিন সেভাবে পার্টিসিপেট করা হয়নি। আমার এসব ব্যাপারে এক্সপিরিয়েন্স খুবই বাজে।
দাদা তুই একটু যা তো। উদয় চলে গেল। মিঠি বুঝল পরিস্থিতি হালকা নেই। তাহলে কি ঠিক করলি? থাকবি নাকি চলে যাবি? গেলে গেলে কালকেই চলে যা, কারণ পুজোর সময় গেলে বাড়ির সবার খারাপ লাগবে আর আমারও ভালো লাগবে না। কি হলো হঠাৎ করে এমন করে বলছিস কেন তুই? আমি ব্যাঙ্গালোরে আর ফিরছি না। ভাবছি নিজেদের পারিবারিক গয়নার এত বড় ব্যবসা ছেড়ে যাব না। বাবা জেঠুদের বয়স হচ্ছে, দাদা একা কত দিক সামলাবে, আর তুই তো চাস না। আমি ভাবছি এখানে এন্টারটেনমেন্টের কোনো এলিমেন্টস নেই, তুই এখানে থেকে কি বা করবি। কাল থেকে তোকে সময় আমি আর দাদা দিতে পারবো না। তার দুটো কারণ। নাম্বার 1, আমাদের দোকানে প্রচুর চাপ থাকে এই সময়টাতে, আর নাম্বার 2, পাড়ার পুজোর চাঁদা কাটতে যেতে হবে। ভেবে দেখ। কি করে বোঝাবে মিঠি যে তার সব বস্তা পচা ধারণাগুলো ভেস্তে যাচ্ছে। একদিনের মধ্যে সে যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। চমক ভাঙল একতলার উঠোন থেকে নাম গানের শব্দে। মিঠি নিচে নেমে এলো নিজের ঘরে, বালিশে মুখ গুজে কাঁদতে থাকলো। হঠাৎ করেই মাথায় আলগা হাতের স্পর্শে ফিরে তাকিয়ে দেখে বড় মা। হালকা হয়ে নে, যে কাঁদতে জানে সে মনের খুব ভালো মানুষ হয়। কেউ অন্তর থেকে ভালো না বাসলে কাঁদা যায় না। আয় নিচে চল, রাত হলো। রাতে ঘুম এলো না তার। একবার ভাবলো দীপ্তর কাছে যাবে, কিন্তু কেউ দেখে ফেললে মহা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। ভেবে সে আর গেল না। সম্বিত ফিরল চয়নের ডাকে। আরে তাড়াতাড়ি তৈরি হয় না, মহালয়া শুরু হয়ে যাবে। শুরু হলো মহালয়া। বাড়ি আর পাড়া প্রতিবেশী সবাই হাজির হয়েছে ঠাকুর বাড়ির সামনে। প্রতিমা শিল্পী তার দক্ষ হাতে মায়ের চক্ষুদান করলে, আর সাথে সাথে মেয়ে বউরা সকলে উলুধ্বনি দিতে লাগলো। নিজের অজান্তেই সেও তাতে যোগ দিল। আশেপাশে নজর করতেই দেখল দীপ্ত আর উদয় ট্রে হাতে জলখাবার আর চয়ন চা নিয়ে এলো। মিঠিও পেল, কিন্তু দীপ্ত তাকে খুব একটা পাত্তা দিল না। ছোট থেকেই সবাই একসাথে নাড়ু করতে বসে দীপ্তরা। ঠাকুর দালানে নাড়ু করতে বসেছে ওরা। মিঠি এর আগে এসব করেনি, তাই তার উৎসাহটাই সব থেকে বেশি। বড় জেঠু বলল, তাহলে আর কি চাকরিতে ফিরবি না? না, একা দাদার কত দিক সামলাবে। চয়নও তো সামনের বার বাইরে পড়তে চলে যাচ্ছে। ভালোই হলো, নিজের ব্যবসা থাকতে কেউ এমন করে যায় নাকি? গুড ডিসিশন। আলোচনা ক্রমশ মোড় নিচ্ছে ব্যবসায়িক দিকে। মাঝে মাঝে বড় মা আর মেজমাও অংশগ্রহণ করছে। এই আলোচনা ভালো লাগছে না মিঠি, তবুও চুপচাপ ছিল। অদ্ভুত এক দোলাচলে ভুগছে মিঠি। নিজেকে প্রশ্ন করল, কেন এমন হবে? সারাটা দিন মন মরা থাকলো। গ্রাম ঘুরতে বেরোলেও মনটা বসে ছিল না তার। ঘরে ফিরে এসে দেখে চয়নর ঘরের চেয়ারে বসে মন মরা হয়ে। আরে তুমি এখানে এরকম মন মরা হয়ে বসে আছো কেন? না না কিছু না, তবে জানো তো মা বলে মনের কথাটা না মনে রাখতে নেই, মনের জানালাটা খুলে দিতে হয়। চয়ন চলে যেতেই মিঠি লক্ষ্য করল ল্যাপটপে ওর ব্লগটা ওপেন করা। চয়ন বোধহয় সেটা দেখে ফেলেছে। চয়ন, চয়ন শোনো, দাঁড়াও। চয়ন ধারে কাছে কোথাও নেই। একটা গাড়ি আসার শব্দ পেল মিঠি। বারান্দায় দাঁড়িয়ে দেখল উদয়ের সাথে একজন অচেনা মানুষ ঢুকছে বাড়িতে। একে আগে কখনো দেখেনি মিঠি। নতুন কোনো মজার হদিশ পাওয়ার জন্য নিচে বসার ঘরে এলো। ওখানে বাড়ির সব ছেলেরা রয়েছে। লোকটাকে দেখে আর ওদের কথা শুনে মনে হলো ইনি ওদের ম্যানেজার। উদয় মাথা গরম করে আছে। কি করে আমাদের এই প্ল্যান বাইরে চলে যাচ্ছে আপনি বলতে পারেন? আপনি তো ম্যানেজার। আপনি তো জানতেন এই ঘটনাটা জানাজানি হলে আমাদের কত বড় সর্বনাশ হবে। ছি ছি ছি,
আপনি এতদিনে বিশ্বস্ত মানুষ, কর্মচারী ভাবতেও আমার খারাপ লাগে। তোরা এত মাথা গরম করলে তো চলবে না। এখন আমাদের সমস্যার সমাধানটা খুঁজে বের করা দরকার। কি আর উপায় বার করবে? ষষ্ঠীর দিনে তো লঞ্চ, এ পুজো তো বলতে পারো আর লেগেই গেল। কি করব আমি আর বুঝতে পারছি না, তোমরা দেখো। দাদা কে এসেছে দেখ। কথা শেষ হতেই ঘরে এলেন একজন মারোয়ারি ব্যবসায়ী। হাত জোর করে ঢুকলেন। ওনাকে দেখে সবাই থ। তিনি হাসতে হাসতে এগিয়ে এলেন। আরে আরে দেখেন তো, এ আপনারা কত বড় প্রবলেমের মধ্যে পড়লেন। হ্যাঁ, মিঠি চয়নের কানে ফিস ফিস করে জিজ্ঞাসা করল, এ কে বলো তো? আর বলো না, আমাদের যে অপোনেন্ট, গয়নার ব্যবসায়ী ঝুনঝুনিওয়ালা। আবার মিঠি আলোচনা শুনতে লাগলো। আপনি? তার মানে এর মধ্যেই খবরটা রাষ্ট্র হয়ে গেল। এই ধরনের নিউজ হাওয়ায় বেশি উড়ে উদয়জি। আমার এত খারাপ লাগলো যে আর সহি থাকতে পারলাম না। এই একেবারে সোজা এই চলিয়ে এলাম। হ্যাঁ, আপনার সমবেদনা কেউ চায়নি ঝুনঝুনিজি, আর আমাদের প্রবলেম ও আমরাই বুঝে নেব। আরে আরে এক্সাইটেড হচ্ছেন কেন? স্রেফ হিউম্যানিটি বলেও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ। উদয় উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আহ বাবা, অত উত্তেজিত হোস না। উদয় রাগে কাঁপতে কাঁপতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দীপ্ত শান্ত কণ্ঠে বলল, দেখুন, আপনি কি বলতে এসছেন সেটা বলুন। বুঝতেই পারছেন এখানে সবাই মজা করার মুডে নেই। দেখেন, আমার প্ল্যানিংটা একটু শুনেন। ষষ্ঠীর দিন অনুষ্ঠানটা তবে আমিই করছি। একটা ব্যাঙ্কুয়েট বুক করে রাখছি। আপনারা সকলে যদি ওই প্রোগ্রামে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ। মিঠি বুঝতে পারল পুজোর যে পরিবেশটা সে এখানে এসে বহুদিন পর পেয়েছিল সেটা যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। উদয় আর চয়ন একই ঘরে শোয়। রাতের খাওয়া দাওয়া সেরে উদয় জানালার ধারে বসে সিগারেট খাচ্ছিল। চয়ন টেবিলে বসে বই আর খাতা হাতে পড়তে বসেছে। মিঠির ডাকে ওরা দুজন মিঠির দিকে তাকালো। দাদা আসবো? আরে মিঠি, এসো এসো এসো, বসো বসো। ঘরে ঢুকে এলো মিঠি, আর ঘরে ঢুকেই খাটের ওপর বসলো। কি হয়েছে বলো তো? না মানে যদি ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু হয় তাহলে আমাকে বলার দরকার নেই, কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে তুমি বলতে পারো, আমি একবার হেল্প করে দেখতে পারি। আরে প্রত্যেক বছর ষষ্ঠীর দিনে জানিস তো আমাদের দোকানে গয়নার কালেকশন বেরোয় নতুন, ডিজাইন ফিজাইন নতুন, এগুলো আমরা লঞ্চ করি। কিন্তু এবারে জানি না তলায় তলায় আমাদের সব ডিজাইনগুলো ওই একটা ঝুনঝুনিয়া বলে মাল আছে, ওকে কে পাচার করে দিয়েছে। সেটাই এখনও বুঝতে পারছি না। খবরের কাগজেও দেখলাম যে সব খবরটা বেরিয়েছে। কি করা যায়? চলুন এবার দীপ্তর ঘরে একটু খোঁজ নিয়ে দেখি। মিঠিকে সেদিন কড়া কড়া কথা শোনাতে তারও ভালো লাগেনি। মিঠিকে পছন্দ তার ওই স্বতন্ত্র ভাবটার জন্য। ও জানত মিঠি তার বাবা মায়ের বিচ্ছেদ, নতুন করে তাদের বিবাহ, এইসবও মানতে পারেনি। তাই সে অমন কথা বলেছে। আজ যা হলো, এই গম্ভীর আলোচনায় ওর ভালো লাগবে না। দিন যত এগোচ্ছে ওর তত ভয় হচ্ছে, কি করে সব সামাল দেবে। মিঠিকে দীপ্ত এখন বাড়িতে প্রায় দেখতে পায় না বললেই চলে, আর যখন দেখা হয় তখন ঘর ভর্তি লোক থাকে, আর নয়তো ও নিজের ঘরে দরজা বন্ধ করে থাকে। চতুর্থীর দুপুর, ছাদে দাঁড়িয়ে সিগারেট সবে ধরিয়েছে, অমনি উদয়ের গলা। আরে একা একাই খাবি নাকি? আরে
তুই কখন এসেছিস খেয়ালই করিনি। তা থাকবে কেন হারামজাদা, দে একটা দে। বউ হলে তো ঠিক খেয়াল রাখতো, তাই না? দীপ্ত একটু মুচকি হেসে আর একটা সিগারেট বের করে উদয়কে দিল। তা গাল না খেলে তোর কাজ হয় না বলতো? মেয়েটাকে যখন এতই ভালোবাসিস তো পাঁঠা ওকে দূরে রাখছিস কেন? সরাস না, বুঝলি তো? মানুষ ভালোবাসা এত সহজে পায় না, পাচ্ছিস যখন হাতের মুঠোতে রাখ। আমাদের সাথে থাকতে পারবে না, ও আসতেই চাইনি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। এখন মনে হচ্ছে ভুলই করেছি, ও মানিয়ে নিতে পারবে না। মাঝে মাঝে একটু জোর করতে হয়, সম্পর্ককে একটু লালন পালন করার জন্য একটু উষ্ণতা দিতে হয় ভাই। ভালোবাসার জন্য মনের ভয় দূর করতে হয়। স্বামীকেও মাঝে মধ্যে বাবার মতন স্নেহ ছোঁয়া দিতে হয়। শিব কিন্তু মাকে শান্ত করার জন্য নিজের বুক পেতে দিয়েছিল, জানিস তো সেটা? যা, এখন ওর তোকে দরকার, তুই গিয়ে একটু সামলা। সিগারেটটা শেষ হয়ে গেছে, বুঝলি তো? নিবি দিয়ে আসিস তো একটু। ও তো দুদিন ধরে আমাকে পাত্তাই দিচ্ছে না, কেমন দূরে দূরে আছে। মানাতে শেখ, আগলে রাখাটা একটা ভালোবাসারই অঙ্গ রে। একটা সম্পর্ককে বাঁচাতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক অ্যাডজাস্টমেন্ট লাগে। অসুবিধাটা যখন ওর দিক থেকেই, তখন তোকেই আরও যত্নবান হতে হবে, একটু ভালোবাসাও দিতে হবে। দেখ, কথাগুলো ভিতর থেকে যেন নাড়িয়ে দিল দীপ্তকে। বহু চেষ্টা করলো দীপ্ত, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। তবে একটা ব্যাপার লক্ষ্য করেছে দীপ্ত, বাড়িতে যেন তার অজান্তেই কিছু একটা ঘটে চলেছে। কিন্তু সেটা কি? দীপ্ত চলে গেল। উফ, আরে বলছি তো আমি জানি না। তুই সারাদিন বাড়িতে থাকিস আর জানিস না? মাথায় একটা চাঁটি মারলো। ও মা, দেখো না দাদা মারছে। আরো মারবো, বাঁদর ছেলে, যতক্ষণ না তুই সত্যি বলছিস আরো মারবো। মা দেখো না। ছোট মা হন্তদন্ত হয়ে ছুটে এলো। ছোট মার পিছু পিছু মিঠিও এলো। ওর তো এই দোষ, প্রথমে আদর দিয়ে কাছে টানবে আর তারপরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেবে। দীপ্ত খেয়াল করলো তার মা আজকে যেন একটু পরিপাটি করে সেজে আছে। ছোট মা চয়নকে নিয়ে বেরিয়ে যেতে মিঠিও যেতে উদ্যত হলে দীপ্ত হুঙ্কার দিল, ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। বল, তবে যা বলবি তাড়াতাড়ি, আমার কাজ আছে। তোর মতন এই বেকার বসে থাকার আমার সময় নেই। এই বাড়িতে কিছু একটা চলছে তলায় তলায়, না? এইটুকু জেনে রাখ যে তোর আমি কোনো ক্ষতি করছি না। মিঠি বেরিয়ে গেল। আরো রাগ বাড়তে লাগলো দীপ্তর। ওর মনে হতে লাগলো সবাই যেন দূরে চলে যাচ্ছে। বারান্দায় বেরিয়ে দেখে নিচে ঠাকুরের সাজ চলছে। মনটা তার আচমকা হু হু করে উঠল। উদাস মনে নিচে ঠাকুর দালানে নেমে এলো দীপ্ত। চয়ন আর উদয় মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে ঠাকুরের সাজ দেখছে। খাবার শেষ করে উদয় মজা শুরু করলো, আর তাতে যোগ দিল চয়ন। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। বুঝলি দাদা, আমার ডাউট আছে। আচ্ছা, আপনি প্রতিমা শেষ করার আগেই আপনাকে যদি কেউ খুন করে দেয়, টিচকে যিনি ঠাকুর তৈরি করেন ও সাজান তার নাম চিনু। তিনি কোনো সাড়া শব্দ করলেন না, নিজের মতো নিজের কাজে ব্যস্ত থাকলেন। মিঠি নিচে নেমে এলো। আচ্ছা,
অসুর কেন সবুজ হয়? হক কথা কাকা, তোমাকে এবার বলতেই হবে কিন্তু। এতক্ষণে চিনু কাকা মুখ খুললেন। তা তো জানি নে মা, তবে এটা জানি মায়ের গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণ কেন। আচ্ছা তাই বলুন। আসলে মা যুদ্ধ করেছিলেন, তাই ক্লান্ত আর রোদে পুড়ে ওই রং। আর ওই যে সরস্বতী আর লক্ষ্মীকে আমরা মায়ের মেয়ে বলে জানি, ওরা কিন্তু আদতে মায়ের মেয়ে নয়। স্ট্রেঞ্জ, এতদিন কি তাহলে আমরা ভুল জানতাম? মায়ের একটি মেয়ে অশোক সুন্দরী, আর ওই গণেশের বউ কলা বউ নয়, বুদ্ধি আর স্মৃতি। আর মায়ের নাতিরা হলেন শুভ এবং লাভ, বুঝলে? আরে এটা তো দোকানে দোকানে লেখা থাকে না? এগো মা, আমাদের ধর্মটা যে বড়ই মিষ্টি। যেমন আগলে রাখতে জানে, তেমন ওই অন্যায়ের বিরুদ্ধে অস্ত্রও তুলতে জানে ও। কথায় ছেদ পড়ল একটা চেনা গলার আওয়াজে। জয় মা, জয় মা, জয় মা, সকলের কল্যাণ করো মা। সবার মুখগুলো যেন গম্ভীর হয়ে গেল। আপনি এখন এই অসময়ে? মাতাজি हमको लेकर आया, हम क्या हैं? আমি তো ও কি বলে যেন আপনাদের বাংলায়, ও হ্যাঁ নিমিত্ত আছি। अब हम क्या कर सकते? যা বলবেন জলদি বলুন না। ব্যাগ থেকে একটা কার্ড বের করলেন ঝুনঝুনি। তোমাদের পিতাজিরা কোথায়? কাম কাজ মে বিজি আছে নাকি? দোকানে। ए हे, ठीक है, तुम लोग ही रखो, अब कर भी कह सकते हैं, लेकिन सब लोग को आना पड़ेगा। हाँ, কি এটা? ইনভিটেশন কার্ড ফর মাই ফাংশন। একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করছি, ওটাতে লাগবে না, থ্যাংক ইউ। পারলে পরশু সন্ধ্যায় মোদিও বাসভবনে চলে আসবেন। মতলব? কিছুই না, এলেই বুঝতে পারবেন। না এলে ক্ষতি নেই, পেপারে জানতেই পেরে যাবেন। নমস্কার। দীপ্ত অবাকভাবে চেয়েছিল মিঠি আর উদয়ের দিকে। ঝুনঝুনি যে অবাক বনে গেছে তা বোঝা যাচ্ছে। সে চলে গেল। চলো মানে মিঠি, একটু মন্দির থেকে ঘুরে আসি। ওরাও বেরিয়ে গেল। দীপ্ত কিছুই বুঝে উঠতে পারছে না। এটা বুঝলো কিছু একটা আড়াল করার জন্যই দাদা মিঠিকে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার, কি হতে চলেছে পরশু? পরদিন সকালে উঠতে একটু দেরি হয়ে গেল দীপ্তর। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে বাড়িতে প্যান্ডেল হচ্ছে, রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। খেয়াল করে দেখল টুনি বাল্ব এসেছে, একটা দিক সাজানো হচ্ছে সবুজ ঘাস দিয়ে আর তার চারপাশে রং বেরঙের প্লাস্টিকের ফুল দিয়ে। মিঠি আর উদয় তদারকি করছে। দীপ্ত এগিয়ে গিয়ে উদয়কে জিজ্ঞাসা করলো, আরে বাবা, এই এটা এখানে বছর কি করেছিস? এইটা আমাদের সচিত্র তোলার জায়গা। ওহ মাইরি, কি বাংলা বললাম! হ্যাঁ, সেটা আবার কি? হারামজাদাটার মাথায় একটুকু বুদ্ধি এলো না। গায়ে গতরই বড় হয়েছিস, এত পড়ালেখা শিখেছিস কেন? ওরে, সচিত্র মানে হচ্ছে সেলফি জোন। সেলফি জোন। বাবা, এটা আবার কার বুদ্ধি রে? এ বুদ্ধি তো তোদের কারোর মাথায় কুলোবে না। তা ওয়ান অ্যান্ড অনলি মিঠি। শুধু এইটাই দেখে কি অবাক হচ্ছিস? এ চয়ন বাবা, এসো এসো, অকম্মের ঢেকি এসো, শোনো এইদিকে এসো, এদিকে বলো। চয়ন ঠাকুর দালানের পাশের উঠোনটায় একটা ট্রাঙ্ক নিয়ে কতকগুলো জিনিস বার করছিল। উদয়ের ডাকে ওদের কাছে এলো। আচ্ছা, ওইদিকে দেখছো, ওইদিকে থাকছে আমার আঁকার এক্সিবিশন, আর তার পাশে ওইটা দেখছো, ওটা হচ্ছে বড় মার হাতের কাজের এক্সিবিশন, আর ওইদিকে ঠাকুর দালানের ডান পাশে ভোগের কাউন্টার। ওই দিকটা কি হচ্ছে বলে দে একটু এই টালকানা ছেলেটাকে। আর মুখ থেকে ভাষাও বেরোচ্ছে না, ঠিক এর জন্য আর কি বলবো। বাবারে, এত কিছু! ওরে শুধু তাই নয়, যে চারিদিকে মুখোশগুলো দেখছিস, এগুলোও মিঠির আইডিয়া।
আর শুনলাম নাকি বাড়ির পুজোর নামটা আবার কোনো একটা কম্পিটিশনে দিয়েছে। বলছি মেয়েটা কিন্তু খুব ভালো, বিয়েটা সেরে ফেল। বলবো নাকি একটু? কথাগুলো বলে ওরা অন্যদিকে চলে গেল। মিঠিকে যেন সত্যি অচেনা লাগছে দীপ্তর। এত গুণ মেয়েটার মধ্যে। এবার ও গুটি গুটি পায়ে এগিয়ে গেল মিঠির দিকে। দাদা, ওই লাইটটা একটু, হ্যাঁ হ্যাঁ, এই ডান দিকে একটু সরান। ঠিক আছে তো দিদি? আর একটু সরিয়ে দেখুন না, একটু বাঁ দিকটা একটু দেখুন সরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এরপর ঠিক আছে। এই তোমার মধ্যে এত গুণ আছে জানতাম না তো। জানার চেষ্টা করেছো? কখনো সেই দিকগুলোকে বার করতে পেরেছো? ওঠাও কিন্তু। ছাড়ো দাদা, মালাগুলো ওই দাদাকে দেখতে পাচ্ছেন? ওই একটু মোটা মতন, ওই দাদাকে দিয়ে দিন, ও আপনাকে সমস্তটা দেখিয়ে দেবে। আচ্ছা চলুন, এদিকে চলুন। হ্যাঁ গো, তুমি তো মন মরা হয়ে থাকতে গো। বার করার চেষ্টা করেছো? তবে তোমার এখানে না এলে জানতেই পারতাম না যে এমন বাড়িও আছে এই পৃথিবীতে, হয়তো বিশ্বাসও করতাম না। ষষ্ঠীর সকাল। ঠাকুর সম্পূর্ণরূপে সেজে উঠেছে। বাড়ি যেন আলোয় ঝলমল করছে। সুরে সুরে ভাসে মন রে, সুরে সুরে ভাসে মন, রাঙা পায়ে আসে মাতে উল্লাসে, রাঙা পায়ে আসে মাতে উল্লাসে। মিঠির তত্ত্বাবধানে যেন বাড়ির রূপ আরো 3 গুণ বেড়ে গেছে। সকাল কাটতেই সন্ধ্যায় বিচারকরা বাড়ি পর্যবেক্ষণ করতে এলেন। মায়ের অধিবাস দেখলেন, তারপর চলে গেলেন। রাত 8টায় প্রচুর সাংবাদিক এলেন। ঠাকুর দালানে চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ঝুনঝুনিও এসেছেন। দীপ্ত শুধু নীরব দর্শক হয়ে আছে। ঠাকুর দালানে কিছুক্ষণ পরে আলো জ্বলল। উদয় এসে দাঁড়িয়েছে মাইক হাতে। দীপ্ত কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মঞ্চ আলো আঁধারি। এখানে আগত প্রত্যেককে জানায় বসু পরিবারের থেকে শুভ ষষ্ঠী। মা তো আর চলেই এলো। প্রত্যেক বছরের মতন এবারেও নতুন গয়নার কালেকশন নিয়ে এসছে এই বসু পরিবার। আজ আমাদের পুজোর ডিজাইন করা গয়না পরে আসবেন আমাদেরই পরিবারের সদস্যরা। জোরে হাততালি, জোরে হাততালি। পিছনে মধুর সঙ্গীতের আবহে সাবেকি সাজে একে একে আসছে বড়মা, মেজমা, মিঠি, এমনকি জেঠু ও দীপ্তর বাবা। অনুষ্ঠান শেষ করার আগে আমাদের বাড়ির আর একজন গুরুত্বপূর্ণ সদস্যের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। তিনি আর কেউ নয়, শক্তি, রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, জগৎ জননী আমাদের মা দুর্গা। মায়ের সাজ যেন সবার নজর কেড়ে নিল। এমন সাবেকি সাজে যে দুর্গা মাকে সাজানো যায় তা কেউ কল্পনাও করতে পারেনি। সবাই ছবি তুলতে শুরু করলো। ঝুনঝুনি চুপচাপ বেরিয়ে যেতে যাচ্ছিল। আর অমনি, কোথায় চললেন কাকু? এই যে ঝুনঝুনি বাবু, রাতের খাবারটা কিন্তু খেয়েই যেতে হবে। হেভি মেনু হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি হালকা। একদম না খেয়ে গেলে আমাদের খুব খারাপ লাগবে। एक्चुअली हमारा काम আছে, जरूर खाएंगे बाद में। हाँ, अब हमको जाना पड़ेगा। এই তাই বললে হয়? আপনার জন্যই তো আমরা আরো বেশি করে কোমর বেঁধে নেমেছিলাম। এই চয়ন, ঝুনঝুনি বাবুকে একটু খাবারের দিকটা দেখি নিয়ে আয় না, ভালো করে খাওয়াস যেন। ব্যাস, আর কি। ঝুনঝুনি মুখটি বুজে খাওয়ার জায়গায় চলে গেল।
রাতে উদয় দীপ্তকে সঙ্গে নিয়ে ছাদে গেল। এবার কি বলবি? দীপ্ত চুপ। নিজেকে তার এবার যেন বড্ড অপরাধী লাগছে। পরিবার তো হয় এই জন্যেই, বিপদে আপদে সবসময় পাশে থাকে যারা, তারাই হচ্ছে পরিবার। যা, ওকে মানিয়ে আয়। দাঁড়া, এই যাওয়ার আগে একটা সিগারেট দিয়ে জানো ভাই। মিঠি ব্যাগ গোছাচ্ছিল, দীপ্ত এসে ডাকলো। তোমার কথাই তো রাখছি, চলে যাচ্ছি আমি। এই না গেলে কি নয়, কাল পুজো। চোখের সামনে একটা বাজে মেয়ে ঘুরে বেড়াবে, এটা কখনো হয় নাকি? এটা হয় না। আমার চলে যাওয়াটাই ভালো। এই প্লিজ যাস না, আমার বাড়ির লোকেদের কথাটা একবার ভাব। আমি তো তোর জোড়াজুড়িতে এসেছিলাম, তুই না হয় ওদের মানিয়ে নিস। মিঠি নিচে নেমে এসে দাঁড়ালো ঠাকুরের সামনে। বড় মা, ছোট মা আর বাড়ির সবাই এসে হাজির হলো। কোথাও যাবি না? বছরকার দিনে কোথাও যেতে নেই মা, যাস না কোথাও। আমি কারো অসন্তোষের কোনো কারণ হতে চাই না। আমি বলছি তুই থাকবি। বাড়ির বউ এমন দিনে বাড়ি ছেড়ে কি যায়? এতে অকল্যাণ হয়। দীপ্ত আর মিঠি একে অপরের দিকে তাকালো। তোরা কি ভাবছিলি আমরা কিছুই বুঝবো না? আমাদের বয়সটা কি এমনি এমনি হয়ে গেছে? আমি তো কালকেই পুরোহিত দিয়ে তোমাদের আশীর্বাদের দিন ঠিক করে ফেলেছি। জানি তুমি কবিতা জ্যোৎস্নার আলো, ছুঁয়ে দিলে হাতে হাত তুমি বেশে ভালো। জানি তুমি কবিতা জ্যোৎস্নার আলো, ছুঁয়ে দিলে হাতে হাত তুমি বেশে ভালো। চলো বাঁধি সুখের মেলা, তোমার আমার জীবন খেলা, এত হাসি খুশির আয়োজন মন রে, সুরে সুরে ভাসে কালকেই তোদের আশীর্বাদ। আজ যা মেনু ডেক করেছিলাম ভাই, 6 হাত কি কুনুই পর্যন্ত খেয়ে নেবে। মিঠি কাঁদতে থাকলো। পুজোর 4টে দিন যেন হৈ হৈ করে কেটে গেল। বাঙালির এই উৎসব যেন সত্যিই এক মেলবন্ধনের উৎসব। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বেশি আনন্দে কাটল। দশমীর দিনে ওরা জানতে পারল বাড়ির পুজোগুলোর মধ্যে ওরাই প্রথম হয়েছে। আনন্দের বাঁধ ভেঙে গেল। পরিবার একসাথে হলে সব অসম্ভবই সম্ভব। দেখতে দেখতে দশমীও চলে এলো। মাকে বেদি থেকে নামিয়ে শুরু হয়েছে বরণ পর্ব। সবার মনে কষ্ট রয়েছে। দীপ্ত মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে মিঠির দিকে। এত সুন্দর মনে হয়নি এর আগে তাকে কখনো। চয়ন, আমার বাড়ি আমার ঘর থেকে একটু চোখের ড্রপটা নিয়ে আয় তো বাবা। বাবারে, চোখে যা ঝাঁপসা দেখছি। হ্যাঁ কি? চয়ন মুচকি হাসলো। কোনটা রে? চোখের ব্যথারটা নাকি ছানি অপারেশনের পরেরটা? ঢাকের তালেই মায়ের বিদায় বেলা এলো। সবার মনে ব্যথা থাকলেও হাসি মুখে বিদায় দেওয়াটাই যে বাঙালির রীতি। উদয় ক্যামেরা হাতে বেরিয়ে এলো। সবাই দাঁড়িয়ে পড়ো, একটা ফ্যামিলি ফটো হবে। ছবি তোলার পর্ব শেষ হলো। সবার সাথে আলাদা আলাদা করে ছবি তোলা হলো। বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। মায়ের নিরঞ্জন খুব ধুমধাম করে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। পরের দিন সকালে বাড়ির সবাই ব্যস্ত। মিঠি ফিরে যাচ্ছে। সে ঘুরে ঘুরে একবার বাড়িটা দেখে নিল, তারপর নিচে নেমে এলো। বাড়ির প্রত্যেকে তাকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করছে। এই নে নাড়ু জারটা রাখ, আর সাবধানে যাবি। থ্যাংক ইউ বড়মা। এই ভালো ক্যামেরার একটা লেন্স পেলে দেখিস তো, ওই 32-70টা একটু খোঁজ নিয়ে জানাস না।
এই আমি দেব বলেছি তো তোকে। থাক, তোকে বেশি বকতে হবে না। তোকে ছোটবেলা থেকে বলে বলে মুখের গ্যাজলা বেরিয়ে গেল রে। তোকে তো আর বিশ্বাস নেই বাবা আমার। মিঠি ঠিক আছে। সবাই হেসে উঠল। চয়ন এগিয়ে এলো, হাত দুটো পিছনে লুকিয়ে। তোমার জন্য একটা গিফট আছে, নেবে? গিফট? আমার জন্য? কি? চয়ন একটা গিফট র্যাপার মোড়ানো জিনিস এগিয়ে দিল। খুলে দেখল পুজোর ষষ্ঠীর দিনের ফ্যাশন শোতে যে পোশাক পরে হেঁটেছে তার একটা স্কেচ। মিঠির মনে হচ্ছিল এসেছিল খালি হাতে, আর আজ হাত মন ভরে কত স্মৃতি আর উপহার নিয়ে যাচ্ছে। এরপর একদিন এসো, আমি তোমাকে নিজের হাতে খাসির মাংস রান্না করে খাওয়াবো। উদয়, দীপ্ত আর চয়নের মুখ দিয়ে একটাই কথা সমস্বরে বেরিয়ে এলো, না প্লিজ। আবার হাসির রোল উঠল। গাড়িতে ওঠার আগে মিঠি হাসি মুখে বলল, তাহলে চললাম? চললাম বলতে নেই মা, বলো আসছি। আর বেশি দেরি নেই, নে আর কমাস, তারপরে তো পার্মানেন্টলি। দীপ্ত গাড়িতে চাপল। গাড়ি ছেড়ে যখন ধীরে ধীরে বসুবাড়ি থেকে দূরে যাচ্ছে, মিঠি জানালার বাইরে মুখ বাড়িয়ে দেখছে, আর বসুবাড়িও চেয়ে রইল যতক্ষণ গাড়িটা দেখা যায়। প্রশ্ন শুধু একটাই, তবে বসুবাড়ির পরিবারের ব্যবসার সিক্রেট পাচার করলো কে? কাট। ওকে, হয়ে গেছে। কি তাহলে শেষ তো? কি কাট? এবার পরেরটা আছে। হ্যাঁ, আবার একটা? তা পরেরটা লিখেছিস যে শুরু করব? আরে বাবা, রেডি আছে, রেডি আছে। লক্ষ্মী পুজোর গল্প রেডি আছে। লক্ষ্মী মায়ের রান্নাঘর। না না, চলো 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 চলো। বেশ, তবে শুরু করছি, নাও। ও ওকে, স্টার্ট। নমস্কার, বাঞ্চ অফ স্টোরিতে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ।